বাংলাদেশে বসে যদি আপনি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে আপনার আসলে ব্যাংকে কত টাকা থাকতে হবে, শুধু ব্যাংকে কত টাকা থাকতে হবে তা না, এই টাকার মধ্যে কতটুকু সঞ্চয়পত্রে থাকতে হবে, কতটুকু ফিক্সড ডিপোজিটে থাকতে হবে, আপনার কি আদৌ গোল্ড কিনে রাখা উচিত নাকি না, পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইজ করবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা একটু টেকনিক্যাল, ভিডিওতে আমরা এক্সেল দেখবো এবং এক্সেল পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করবো। বাট বাই দ্য টাইম আপনি এই ভিডিওটা শেষ করবেন, আপনি খুব কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি বুঝে যাবেন যে আপনি যদি 30 বছর বয়সে বা 40 বছর বয়সে বা 50 বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে চান বাংলাদেশে বসে, তাহলে আপনার ব্যাকআপ ফাইন্যান্সেস কিরকম থাকা উচিত। আপনি যেরকম ভাবতেছেন ব্যাপারটা একদমই ওরকম না, ব্যাপারটা তার থেকেও অনেক ভয়ঙ্কর। চলেন শুরু করা যায়। প্রথমেই আমাদের একটা বেসিক ব্যাপার বুঝতে হবে, সেটা হলো রিটায়ারমেন্ট জিনিসটা কি। রিটায়ারমেন্ট মানে কিন্তু এই না যে আমি সারাদিন শুয়ে থাকবো, আমি সারাদিন শুয়ে শুয়ে চিকেন ফ্রাই খাবো, কেউ একজন আমার রুমে এসে একটু পর আমাকে খাবার দিয়ে যাবে এবং সারাদিন শুয়ে শুয়ে গেম খেলবো বা টিভি দেখবো। রিটায়ারমেন্ট মানে হইলো আমি টাকার জন্য আর কাজ করছি না, আমার যা পছন্দ আমি শুধু সেই কাজটাই করছি। মজার ব্যাপার হইলো আমার যা পছন্দ তা আমি যখন করছি সেইটাও কোনো কোনো সময় টাকা আমাদের বাই প্রোডাক্ট হিসেবে দিতে পারে। আমার যা পছন্দ সেই কাজটা আমি করার কারণেও আমার টাকায় হইতে পারে। বাট রিটায়ারমেন্টের মেইন কনসেপ্টটাই হলো আমি এখন আর টাকার জন্য কাজ করছি না। যদি আমি আমার পছন্দের কাজ করে এক্সট্রা টাকা পাই খুবই ভালো, যদি আমি এক্সট্রা টাকা না পাই তাতেও কোনো সমস্যা নেই। মাজল টপ, আমার জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না, কারণ আমার জীবনে অলরেডি আমার মৃত্যু পর্যন্ত এনাফ টাকা হয়ে গেছে যাতে আমি কমফোর্টেবলি কোনো রকম কাজকর্ম না করেও আমার জীবন চালাইতে পারি। প্রথম প্রশ্ন আপনার নিজেকে যেটা জিজ্ঞেস করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর শুরুতে, সেটা হলো কত টাকা আসলে আপনার লাগে প্রত্যেক মাস কমফোর্টেবলি লিড করতে। এখন এই অঙ্ক এক এক মানুষের জন্য এক এক রকম, কারোর জন্য 50,000 টাকা হইলেই এনাফ, কারোর জন্য আবার 50 লাখ টাকা হইলেও প্রত্যেক মাসে এনাফ হয় না। আমরা একটা বেস ধরে নিই, আমরা ধরে নিই যদি আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকা পান বাংলাদেশে, তাহলে আপনি কমফোর্টেবলি আপনার জীবন চালাইতে পারেন। সো মাসে 1 লাখ টাকা, এই অঙ্কটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার ফার্স্ট কাজ হলো এটাকে 12 দিয়ে গুণ দেওয়া, কারণ আমরা জানতে চাই বছরে আপনি কত টাকা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সেলে এই গুণটা দিয়ে রাখছি। আমি যদি 1 লাখে 12 দিয়ে গুণ দিই তাহলে আমি 12 লাখ টাকা পাবো। সো বছরে যদি আমার কাছে 12 লাখ টাকা থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আমি কমফোর্টেবলি আমার জীবন বাংলাদেশের মাটিতে বসে কাটাইতে পারবো। ফার্স্ট টাস্ক যেটা, সেটা হলো এই 12 লাখকে আমরা 25 দিয়ে গুণ দেবো। এখানে আপনি যেই নাম্বারটাই পাবেন ফার্স্ট কাজ হলো ওই নাম্বারটাকে 25 দিয়ে গুণ দেয়। একটু পরে বলতেছি 25 কেন বলছি, বাট আপনি 25 দিয়ে গুণ দিবেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 25 দিয়ে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি 3 কোটি টাকা। এই 3 কোটি নাম্বারটা বা আপনার যে মাসিক নাম্বারটা ছিল সেটাকে 12 দিয়ে গুণ দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে সেইটাকে 25 দিয়ে গুণ দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে, ওই নাম্বারটা যেটা এই ক্ষেত্রে 3 কোটি, যদি আপনার প্রত্যেক মাসের এক্সপেন্স হয় 1 লাখ টাকা, এই অ্যামাউন্টটা আপনার জেনারেট করতে হবে বিফোর ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট রিটায়ারিং। এই অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংকে লিকুইড আইডল ক্যাশ হিসেবে না থাকে সেই ক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টের কথা ভুলেও ভাবতে পারবেন না। দিস ইজ আ মিনিমাম। আমরা ধরে নিচ্ছি, আমরা বুঝতে পারতেছি যে যদি আপনার মাসে এভারেজে খরচ হয় 1 লাখ টাকা, আপনার কমফোর্টেবল লাইফ যদি হয় বছরে 12 লাখ টাকা, তাহলে আপনার এটলিস্ট 3 কোটি টাকা ফার্স্টে থাকতে হবে আপনার রিটায়ারমেন্টের প্ল্যান শুরু করার জন্য। এবার আমরা মজার ব্যাপারে আসি, এই 3 কোটি টাকা দিয়ে আমরা কি করব? 3 কোটি টাকা কি আমরা প্রত্যেক মাসে ওখান থেকে 1 লাখ টাকা করে নিয়ে খরচ করতে থাকবো? না, তাহলে কিন্তু আমাদের টাকা শেষ হয়ে যাবে, আমরা তা করব না। আমরা এই 3 কোটি টাকার মধ্যে 50 লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারি। পারিবারিক সঞ্চয়পত্রের রেট অফ রিটার্ন হলো 9 থেকে 11%। আমরা হিসাবে সুবিধার জন্য এখানে ধরে নিয়েছি 10% রেট। 50 লাখ কেন? কারণ পারিবারিক সঞ্চয়পত্রে আপনি চাইলেও আনলিমিটেড অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন না। বেশিরভাগ সময় পারিবারিক সঞ্চয়পত্রের লিমিট চেঞ্জ হয় এক সময়। আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তখন হলো 45 থেকে 50 লাখের মতো। আমি ধরে নিচ্ছি আপনার 3 কোটি টাকা যেটা ছিল সেই 3 কোটি টাকার 50 লাখ টাকা আপনি পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন। 10% রিটার্ন এই মুহূর্তে দিচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র। যদি তাই আপনি করেন তাহলে আপনি প্রত্যেক বছরে পারিবারিক সঞ্চয়পত্র থেকে শুধু ইন্টারেস্ট হিসেবেই পাবেন 5 লাখ টাকা। 50 লাখ টাকা 10% 5 লাখ টাকা, যার মানে হলো প্রত্যেক মাসে আপনি আসলে পাচ্ছেন 41,666 টাকা জাস্ট পারিবারিক সঞ্চয়পত্রের ইন্টারেস্টের রিটার্ন হিসেবে। এখন আপনি তো 50 লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন, আপনার কাছে ছিল 3 কোটি টাকা। সো তার মানে আপনার কাছে এখনো 2.5 কোটি টাকা আছে। এই 2.5 কোটি টাকা আপনি কি করবেন? এই 2.5 কোটি টাকার মধ্যে 1.5 কোটি, সো 2.5 কোটি মাইনাস 1.5 কোটি আপনি ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিটে। এফডিআর মানে হলো ফিক্সড ডিপোজিট রেট, অনেকে এফডিও বলে, অনেকে ফিক্সড ডিপোজিটও বলে। মূলত আপনার কিছু টাকা ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লক করে রাখা, যার বদলে ব্যাংক আপনাকে একটা ফিক্সড ইন্টারেস্ট রেট দিয়ে থাকে। অন অ্যাভারেজ জেনারেলি আমি বলতেছি যখন ইকোনমি ভালো থাকে তখন ইন্টারেস্ট রেট খারাপ থাকে, কারণ তখন ব্যাংকের আপনার টাকার অত দরকার হয় না। যখন ইকোনমি খারাপ হয় তখন ব্যাংকের আপনার টাকা বেশি দরকার হয় এবং এই কারণে আপনাকে লোভ দেখানোর জন্য ব্যাংক বেশি ইন্টারেস্ট দেয়। তো এই মুহূর্তে 2024-25 সালে এসে আমি যখন ভিডিও রেকর্ড করতেছি তখন ইকোনমির অবস্থা খুব একটা ভালো না, যেই কারণে এই মুহূর্তে
আপনি কোনো একটা ভালো ব্যাংকে গেলে দেখবেন ব্যাংক আপনাকে 6, 7, 8, 9 ইভেন 10% ইন্টারেস্ট রেটও দিতে পারে। ভালো ব্যাংক সাধারণত কম ইন্টারেস্ট রেট দেয়, খারাপ ব্যাংক সাধারণত বেশি ইন্টারেস্ট রেট দেয়, কারণ খারাপ ব্যাংকের টাকা আরও বেশি দরকার, ওদের কাছে খুব বেশি মানুষ টাকা রাখে না। এভারেজে আমরা ধরে নিই আপনি 5%-এর মতো রেট অফ রিটার্ন পাবেন এবং আপনি 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছেন। আপনার ওই 3 কোটি টাকার মধ্যে 50 লাখ ছিল সঞ্চয়পত্রে, এরপরে আপনি 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করছেন। 5% যদি আপনার রেট অফ রিটার্ন হয় বা আপনি যদি 1.5 কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেন, তাহলে আপনার প্রত্যেক বছরে জাস্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আয় হবে 7,50,000 টাকার মতো। এটাকে যদি আমরা মাসে নিয়ে আসি তাহলে প্রত্যেক মাসে আপনার আয় হচ্ছে 62,500 টাকা। এবং আপনারা বুঝতে পারতেছেন অঙ্কটা এই পর্যন্ত খুবই সিম্পল, আসলে কিন্তু এত সহজ না, একটু পরে আমরা আরো জটিল ব্যাপারে যাবো। বাট আপনি বুঝতে পারতেছেন যে আপনার অলরেডি 1 লাখ টাকা ইন্টারেস্টে আসা শুরু হয়ে গেছে এবং এখনো আপনার হাতে 1 কোটি টাকা এক্সট্রা আছে। আপনি মাত্র 50 লাখ টাকা ইনভেস্ট করেছেন পারিবারিক সঞ্চয়পত্রে এবং আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেছেন 1.5 কোটি টাকা। সো 2 কোটি টাকা আপনার টোটাল ইনভেস্ট হয়েছে এবং এই 2 কোটি টাকা টোটাল ইনভেস্ট করার কারণে আপনার প্রত্যেক মাসে এভারেজে ইন্টারেস্টের ইনকাম হচ্ছে 1,04,166 টাকা। ডিপেন্ডিং অন আপনি কোন ট্যাক্স ব্র্যাকেটে আছেন, এইটার 10 থেকে 15% সরকার কেটে নিবে উৎসে কর হিসেবে। তো আপনার এই অ্যামাউন্টটা এখানে দেখে মনে হচ্ছে 1,04,166 টাকা, বাট আসলে এটা হয়ে যাবে 90 থেকে 95,000 টাকার আশপাশে। সো এ পর্যন্ত খুবই ভালো। আমাদের হাতে এখনো 1 কোটি টাকা এক্সট্রা আছে। ওই 1 কোটি টাকা কোনো কিছু না করেই আমরা দেখতেছি যে আমরা এমন একটা সেট আপ সাজাই ফেলছি যেখানে আমাদের প্রত্যেক মাসে জাস্ট 1 লাখ টাকা ইন্টারেস্ট আসতেছে। এই 1 লাখ টাকা দিয়ে আমাদের জীবন আমরা খুব সুন্দর করে কাটাই ফেলতে পারি, তাই না? এটা মনে হচ্ছে, বাট আসলে ব্যাপারটা একদমই এরকম না। আসলে ব্যাপারটা এর থেকে অনেক ভয়ঙ্কর। এখন বাংলাদেশে এবং পুরো পৃথিবীতেই ইকোনমিতে একটা জিনিস হয়, যে জিনিসটাকে বলে ইনফ্লেশন। ইনফ্লেশন আমরা যদি একদম সহজ করে বোঝার চেষ্টা করি, ইনফ্লেশনের বাংলা হইল গিয়ে মুদ্রাস্ফীতি। টাকার পারচেসিং পাওয়ার যত কমে ওইটার যে অ্যাডজাস্টেড রেট, ওটাকে ইনফ্লেশন বলে। আরো সহজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি, কোনো একটা কিছু আপনার 10 বছর আগে কিনতে যত টাকা লাগতো ভার্সেস আপনার ওই জিনিসটা এখন কিনতে যত টাকা লাগে, এই দুইটার মধ্যে যে পার্সেন্টাইলের ডিফারেন্স, ওই ডিফারেন্সটাকে আপনি ইনফ্লেশন ধরে নিতে পারেন। আপনি ধরে নিতে পারেন যে একটা পটেটো ক্র্যাকার্স কিনতে আমার আগে 10 টাকা লাগতো, এখন আমার ওই সেম পটেটো ক্র্যাকার সেম সাইজ কিনতে 20 টাকা লাগে। তার মানে হইলো আগে 10 টাকার যে ভ্যালু ছিল এখন 20 টাকার সেই ভ্যালু। তার মানে আমার 100% ইনফ্লেশন হয়েছে এখানে। আমার আগে একটা টাকায় যেটা হইতো, একটা 10 টাকার নোটে যেটা হইতো, এখন আমার 2টা 10 টাকার নোট লাগে একই ব্যাপার করতে, একই বম্বে সুইটস নিতে। তো এই ব্যাপারটাকেই বলে ইনফ্লেশন। বাংলাদেশে ইনফ্লেশনের ডেটা বাংলাদেশ ব্যাংক রেগুলারলি পাবলিশ করে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান, আপনারা দেখছেন bb.org.bd তে আমি আছি। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মাসের ইনফ্লেশন রেট বাংলাদেশ ব্যাংক পাবলিশ করে। ফেব্রুয়ারিতে ইনফ্লেশন ছিল 9.67%, মার্চে ইনফ্লেশন হলো 9.81%। গত বছরের মার্চে, সো 2024 আমি ভিডিও রেকর্ড করছি, এখন 9.81%, প্রায় 10% ইনফ্লেশন রেট। গত বছরে ছিল 9.33%। গত 35 বছরের হিসাব যদি আমি দেখি, বাংলাদেশের ইনফ্লেশন রেট 2.5% থেকে 11%-এর আশপাশে ঘোরাফেরা করেছে। গত 5 বছরের হিসাব যদি আমি দেখি, গত 5 বছরে আসলে ইনফ্লেশনের অবস্থা বেশ খারাপ। শুধু বাংলাদেশে না, পুরো দুনিয়ায় ইনফ্লেশনের অবস্থা বেশ খারাপ। শুরুতে কোভিড ছিল, তারপর অনেকগুলো যুদ্ধ হয়েছে, আপনারা জানেন। ইনফ্লেশনের অবস্থা মোটামুটি পুরো দুনিয়ায় খারাপ। আমি ধরে নিচ্ছি আগামী 20 বছরে মিনিমাম 5% ইনফ্লেশন থাকবে। মিনিমাম 5%, আসলে হয়তো এর থেকে অনেক বেশি থাকবে। তো আমি ধরে নিচ্ছি আপনার জীবনে 5% অ্যাডজাস্টেড ইনফ্লেশন আসবে। 5% বলার কারণ হলো সবকিছুর দাম কিন্তু একই রকম ভাবে বাড়ে না। পেট্রোলের দাম যেই হারে বাড়ে ভার্সেস মিস্টার টুইস্টের দাম যেই হারে বাড়ে ভার্সেস চালের দাম যেই হারে বাড়ে, সবকটা বাড়ার রেট সেম না। সবই বাড়ে, বাট সবকটা বাড়ার রেট সেম না। কোনো কিছু অনেক বাড়ে, কোনো কিছু আস্তে আস্তে বাড়ে। সো অ্যাডজাস্টে এভারেজ আমরা ধরতে পারি 5%। খুবই কনজারভেটিভ নাম্বার, আসলে হয়তো এর থেকে অনেক বেশি হবে। 5% ইনফ্লেশন যদি আগামী 20 বছর থাকে এবং আপনি যদি রিটায়ারমেন্টের প্ল্যান করেন, তাহলে আসলে আপনার ওই 1 লাখ টাকার ভ্যালু 2,65,330 টাকা। এখানে আমি ফিউচার ভ্যালুর ক্যালকুলেশন করেছি। আপনারা যারা কমার্স পড়ছেন ছোটবেলায় বা অ্যাকাউন্টিং পড়েছেন, তারা ফিউচার ভ্যালুর ক্যালকুলেশন জানেন। মূলত আমি এখানে যেটা বের করেছি সেটা হইলো, আজকে আপনি 1 লাখ টাকায় যা করতে পারছেন, 20 বছর পরে আপনার কত টাকা লাগবে সেম জিনিসটা করতে। তো মনে করেন আপনি আজকে 1 লাখ টাকার বম্বে সুইটসের চিপস কিনবেন, 20 বছর পরে আপনি ওই সেম সংখ্যক বম্বে সুইটসের চিপস চান, আপনার কত টাকা লাগবে? আপনার 2,65,330 টাকা লাগবে। তার মানে কি? তার মানে হইলো, একটু আগে যে আমরা দেখলাম আমাদের ইন্টারেস্ট থেকে 1,04,166 টাকা আসতেছে, এই 1,04,166 টাকা কিন্তু আমাদের জন্য এনাফ না জীবন কাটানোর জন্য। আজকে আমরা ভাবতেছি এনাফ, বাট এনাফ না। তার কারণ আগামী দিন যত আগাবে জিনিসপত্রের দাম বাড়বে, ইনফ্লেশন বাড়বে এবং এই কারণে আমাদের পারচেসিং পাওয়ার কমবে। হ্যাঁ, ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট হিসেবে 1 লাখ টাকাই পাবো, 1,04,166 টাকা, বাট ওই 1,04,166 টাকা দিয়ে আমরা কিছু কিনতে পারবো না। আজকে আমরা 1 লাখ টাকা দিয়ে যা কিছু কিনতে পারতেছি ওটার সাথে কম্পেয়ার করলে। সো আমাদের 2,65,330 টাকা লাগবে ইনফ্লেশন অ্যাডজাস্টেড 5%
রেটে। এটা যদি সত্য হয় তার মানে হইলো আমাদের হাতে যে 1 কোটি টাকা এখন এক্সট্রা আছে, আমরা কিন্তু 2 কোটি টাকা ইনভেস্ট করছি, আর 1 কোটি টাকা আমাদের হাতে এক্সট্রা ছিল। ওই 1 কোটি টাকার আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে আমরা আরো 1,61,163 টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট হিসেবে জেনারেট করতে পারি। কারণ শুধুমাত্র যদি আমরা মিনিমাম 1,61,163 টাকা এক্সট্রা জেনারেট করতে পারি তাহলেই আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটে 2,65,330 টাকা করে প্রত্যেক মাসে ইন্টারেস্ট পাবো। সো এই 1 কোটি, সোজা বাংলা আমি জানি একটু কঠিন হয়ে যাচ্ছে, বাট আমি সোজা করে বললে এক্সট্রা যে 2 কোটি টাকা তোমরা ইনভেস্ট করে ফেলছি সঞ্চয়পত্রে এবং ফিক্সড ডিপোজিটে, এক্সট্রা যে 1 কোটি টাকা আছে এই 1 কোটি টাকা আমাদের এমন কোথাও ইনভেস্ট করতে হবে যেইখানে ইনভেস্ট করলে আমাদের প্রত্যেক মাসে 1,61,163 টাকা করে আসে আমার কাছে এক্সট্রা। তাহলে আমার টোটাল হবে 2,65,330 এবং আমি আজকের দিনে 1 লাখ টাকা যা করতে পারছি তখন ওই ইন্টারেস্টের টাকাটা দিয়েই শুধুমাত্র ওই সেম জিনিস করতে পারবো। সো এইখানেই ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায় এবং এখানে ব্যাপারটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। চিন্তা করেন 1 কোটি টাকা দিয়ে এমন কোথাও ইনভেস্ট করা যেখানে ইনভেস্ট করলে প্রত্যেক মাসে আমার কমফোর্টেবলি 1,61,000 টাকা আসতেছে, এটা একটা রেয়ার ঘটনা এবং এই ঘটনাটা রেয়ার হওয়ার কারণে বাংলাদেশে বেশিরভাগ মানুষ কখনো কমফোর্টেবলি রিটায়ারমেন্টে যাইতে পারবে না 3 কোটি টাকা নিয়েও। তার কারণ 3 কোটি টাকা নিয়েও যদি আপনি রিটায়ারমেন্টে যান, ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি মাত্র 5% আমরা ধরি, তারপরে আপনার প্রায় 2,65,000 টাকা প্রত্যেক মাসে লাগতেছে ওই 1 লাখ টাকার লাইফটা লিড করার জন্য। আমি কয়েকটা অপশন রেখেছি এখানে যেগুলো মন্দের ভালো অপশন। আপনার হাতে যে এক্সট্রা 1 কোটি টাকাটা আছে সেই এক্সট্রা 1 কোটি টাকাটা যদি আপনি গোল্ডে ইনভেস্ট করেন, কথার কথা গোল্ডে আপনি ধরেন 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, গত 3-4 বছরে 2017 থেকে 2021 এই ফেজটায় গোল্ডের দাম প্রায় 50% মতো বেড়েছে, 47% যদি আমি ভুল না করে থাকি। আমি ধরে নিচ্ছি আগামী 10 বছরেও গোল্ডের দাম এই হারেই বাড়তে থাকবে এবং যদি 50%ও বাড়ে সেই ক্ষেত্রে আপনার 1 কোটি টাকার গোল্ড হয়ে যাবে 1.5 কোটি টাকা। ঠিক আছে, তো আপনার 50 লাখ টাকা লাভ হলো 10 বছরে। আপনি যদি জমিতে ইনভেস্ট করেন, আমি ধরে নিচ্ছি আপনার জমিতে 100%-এর মতো ইমপ্রুভমেন্ট আসবে। আপনি মোটামুটি 1 কোটি টাকার জমি বাংলাদেশের যেখানেই কিনেন আগামী 10 বছরে ওইটার দাম ডাবল হবে আমি ধরে নিচ্ছি। সো ওটার দাম যদি ডাবল হয় আপনার 1 কোটি টাকা হয়ে যাচ্ছে 2 কোটি টাকা, আপনার 1 কোটি টাকা এখানে এক্সট্রা আসছে। বাই দ্য ওয়ে এগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, আপনি সব করতে পারবেন না। আপনি যদি গোল্ডে 1 কোটি টাকা ইনভেস্ট করেন আপনার তো টাকা শেষ, আপনি তো তখন যে আবার ল্যান্ডেও ইনভেস্ট করতে পারবেন না। সেম ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন আপনি আবার যে গোল্ডে ইনভেস্ট করতে পারবেন না। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন যে এগুলো সব মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটাই করতে পারবেন, আপনি সব কটা করতে পারবেন এবং ভেঙে ভেঙে করা রেকমেন্ডেড না। আমি চাই আপনি একটাই করেন যেটা করবেন। সো ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন 100% সেফ, ধরে নেওয়া যায় আপনার টাকা ডাবল হয়ে যাবে 10 বছরে। গোল্ডে যদি আপনি ইনভেস্ট করেন 50% ধরে নেওয়া সেফ, ধরে নেওয়া যায় আপনার টাকা অ্যাটলিস্ট 50% বাড়বে আগামী 10 বছরে যদি গোল্ডে আপনি ইনভেস্ট করেন। লাস্ট হলো অ্যাপার্টমেন্ট। এই তিনটে আমি অপশনে রেখেছি কারণ স্টক মার্কেট আমার মনে হয়নি 10 বছরে খুব ফিজিবল রেজাল্ট দিবে 1 কোটি টাকায়, স্পেশালি কনসিডারিং বাংলাদেশের স্টক মার্কেট খুবই ভলাটাইল এবং এর বাইরে যত ইনভেস্টমেন্ট আছে ক্রিপ্টো, স্পেকুলেশন, হাবিজাবি, ওগুলো সব আমি বাদ রেখেছি তার কারণ ওগুলো এর থেকে অনেক বেশি রিস্কি। অ্যাপার্টমেন্টে যদি আপনি ইনভেস্ট করেন, অ্যাপার্টমেন্ট আপনাকে 2,30,00,000 টাকা বানায় দিবে আপনার 1 কোটি টাকাকে। কিভাবে? তার কারণ আপনার অ্যাপার্টমেন্টের 10 বছর আপনি ভাড়া দিবেন অ্যাপার্টমেন্টটা, তো 10 বছরে আপনি যদি 25,000 টাকা করেও ভাড়া দেন, আপনি 10 বছর গুণ 12 120 মাস, 120 মাসকে যদি আপনি 25 দিয়ে গুণ দেন আপনি একটা অ্যামাউন্ট পাবেন। প্লাস এই 10 বছরে আপনার ওই অ্যাপার্টমেন্টের ভ্যালুও বাড়বে। অ্যাপার্টমেন্ট আপনি কিনছিলেন 10 বছর আগে এত টাকা দিয়ে, আমি ধরে নিচ্ছি 10 বছর পরে আপনার অ্যাপার্টমেন্টের ভ্যালুও বাড়বে। সো রেন্ট 10 বছরে আপনি যে ভাড়া পাইলেন বাড়িওয়ালা হিসেবে, প্লাস ওই অ্যাপার্টমেন্টের ভ্যালু যে 10 বছরে বাড়লো, এই দুইটা মিলে আমি আপনাকে প্রায় 130%-এর মতো একটা ইমপ্রুভমেন্ট দিয়েছি। আপনার 1 কোটি টাকা হয়ে গেছে 2,30,00,000 টাকা 10 বছর পরে। যে এই হিসাব যদি সত্য হয়, এই পুরা ব্যাপারটা যদি এভাবে আপনি মিলাইতে পারেন শুধুমাত্র, তাহলেই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার কাছে এখন 3 কোটি টাকা আছে, আমি রিটায়ারমেন্টে যেতে পারি। প্রবলেম হইলো এই ব্যাপারটা খুবই আনসার্টেইন, মেইনলি 2টা কারণে। একটা কারণ হলো ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্টটা ফেয়ার না। 5% ইনফ্লেশন আমরা বলতেছি আছে এখন, বাট সবসময় 5% ইনফ্লেশন থাকবে না। ইনফ্লেশন সাধারণত বাড়বেই মনে হচ্ছে এই মুহূর্তে ইকোনমির অবস্থা দেখে। যত ইনফ্লেশন বাড়বে তত চক্রবৃদ্ধি হারে আপনার দ্য অ্যামাউন্ট অফ মানি ইউনিট, আপনার কত টাকা লাগবে প্রত্যেক মাস কাটানোর জন্য, ওইটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এবং আপনি কখনোই ইনভেস্টমেন্ট দিয়ে ওটা কুলাইতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। তো এটা যদি সত্য হয় তাহলে আমাদের হাতে অপশনটা কি এটা বোঝার আগে আমরা এই পুরো ক্যালকুলেশনটা, যদি আপনার মান্থলি গোল হইতো 50,000 টাকা তাহলে আপনি কিভাবে করতেন এটা একটু বুঝে নেই। আচ্ছা, সেম ক্যালকুলেশন, বাট আমরা এবার করব ধরে নিয়ে যে প্রত্যেক মাসে 50,000 টাকা হইলেই আপনার জন্য এনাফ, আপনার প্রত্যেক মাসে 1 লাখ টাকা দরকার নাই জীবন কাটানোর জন্য। এটা যদি সত্যি হয়, সেম ক্যালকুলেশন আমরা শুরু করব। প্রথমে আমরা 50,000-কে 12 দিয়ে গুণ দিব, আমরা পেলাম 6 লাখ টাকা। সো বছরে আপনার 6 লাখ টাকা লাগতেছে। 6 লাখকে আমরা এখন 25 দিয়ে গুণ দিব, তাহলে আমরা পাচ্ছি 1.5 কোটি টাকা। সো আপনার 1.5 কোটি টাকা হইলেই জীবন এনাফ সুন্দর মতো কাটাই দিতে পারবেন বলে মনে হচ্ছে, যদি 1.5 কোটি টাকা ব্যাংকে সেফ থাকে। সিমিলার একটা অঙ্ক আমরা করতেছি। সো প্রথমে আমরা পারিবারিক সঞ্চয়পত্রের ফুল লিমিটের বেনিফিট নেওয়ার চেষ্টা করবো।
পারিবারিক সঞ্চয়পত্রের ফুল লিমিটের বেনিফিট যদি আমরা নিতে চাই তাহলে আমরা এগেইন 45 লাখ থেকে 50 লাখ টাকা আমাদের টোটাল 1.5 কোটি টাকার মধ্যে 45 থেকে 50 লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্রে দিয়ে দিব। 10% রিটার্ন আমার আসতেছে বছরে 5 লাখ টাকা বা মাসে আমার আসতেছে 41,666 টাকা। ফিক্সড ডিপোজিটে আমি যদি ইনভেস্ট করি এরপরে আমার বাকি যে 1 কোটি টাকা আছে তার মধ্যে 50 লাখ টাকা, তাহলে আমার 5% যদি আমি রেট অফ রিটার্ন ধরি তাহলে বছরে আসতেছে 2.5 লাখ টাকা বা মাসে আমার আসতেছে 20,833 টাকা। টোটাল আমার হয়ে যাচ্ছে এই 1.5 কোটি টাকার মধ্যে শুধুমাত্র 1 কোটি টাকা ইনভেস্ট করেই মাসে 62,500 টাকা, যেটা থেকে উৎসে 10 বা 15% ট্যাক্স কাটার পরে আমার হয়তো 6,000 থেকে 7,000 টাকা এখান থেকে কমে যাবে এবং বাকিটুকু আমার থেকে যাবে, 50,000 এর বেশি থাকবে। সো আমার অঙ্কে দেখতেছি যে যদি 1.5 কোটি টাকা হয় তার মধ্যে 1 কোটি টাকা ইনভেস্ট করেই আমি প্রত্যেক মাসে 50,000 টাকার বেশি আয় করতে পারতেছি এবং আমার জীবন সুন্দর মতো চলে যাবে বলে মনে হচ্ছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা থাকলে আমি রিটায়ারমেন্টের প্রস্তুতি নিতে পারি, বাট আসলে ব্যাপারটা এরকম না। তার কারণ আপনারা জানেন যে এখন আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড অঙ্কটা করব। ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট যদি আমরা করি এবং আমরা যদি 5% ইনফ্লেশন ধরে সেম অঙ্ক আবার করি, 5% ইনফ্লেশন ধরলে আগামী 20 বছর পরে যে আপনি আজকে 50,000 টাকায় যা করতে পারতেছেন সেম জিনিস করতে আপনার লাগবে 1,32,665 টাকা। 1,32,665 টাকা আপনার তো এই মুহূর্তে জেনারেট হচ্ছে না, আপনার জেনারেট হচ্ছে 62,500 টাকা। তার মানে আপনি নেগেটিভে আছেন 70,000 টাকার একটু বেশি। তো আপনার আর যে 50 লাখ টাকা ছিল এই 50 লাখ টাকা দিয়ে আপনার এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক মাসে এটলিস্ট 70,000 টাকা এক্সট্রা আসে, যাতে করে আপনার ওই নেগেটিভ পজিটিভ মিলে আপনি নিউট্রালে যাইতে পারেন। আমাদের হাতে অপশন কি কি, এগেইন আমরা সেম 3টা অপশনের দিকে তাকাবো। আমরা যদি গোল্ডের দিকে তাকাই, গোল্ডে আমি যদি 50 লাখ টাকা ইনভেস্ট করি, ধরে নিচ্ছি আমি গোল্ডে আমাকে 50% রিটার্ন দিবে মিনিমাম আগামী 10 বছরে, সেম আগের অঙ্ক, এবং আমার ওই 50 লাখ টাকা হয়ে যাবে 75 লাখ টাকা আগামী 10 বছরের ভিতরে। ল্যান্ড আমার ওই 50 লাখ টাকা হয়ে যাবে 1 কোটি টাকা, 100% ইমপ্রুভমেন্ট হবে আমি ধরে নিচ্ছি, এবং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটু বেশি হবে কারণ অ্যাপার্টমেন্ট আগামী 10 বছর আমাকে ভাড়াও দিবে। তো 50 লাখ টাকা আমার হয়ে যাচ্ছে 1,24 লাখ টাকা। যেটাই হোক, এটার মধ্যে আপনি যেটাই ইনভেস্ট করেন, 50,000 টাকার হিসাবে করেন বা 1 লাখ টাকার হিসাবে করেন, এই হিসাবে আসলে আপনার পক্ষে রিটায়ারমেন্টে যাওয়া সম্ভব না। মেইন রিজনটাই হইলো ইনফ্লেশনকে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না। এগুলোর কোনোটা দিয়েই সম্ভব না। কিভাবে তাহলে সম্ভব? আমি আরেকটা শিটে একটা অন্যরকম অঙ্ক করে রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এইটা হইলে এই মুহূর্তে আসলে সম্ভব। তো আপনি যদি রিটায়ারমেন্টে যেতে চান এবং সেম অঙ্ক আমরা যদি আরেকবার একটু করি যে আপনার প্রত্যেক মাসে 1 লাখ টাকা লাগবে আপনার জীবন চালানোর জন্য, এবং আপনি এমন জায়গায় ইনভেস্ট করতে চান যাতে করে প্রত্যেক মাসে আপনার 1 লাখ টাকা করে রিটার্ন আসে কোনো কিছু না করে, তাহলে তো আপনি রিটায়ারমেন্টে যেতে পারতেছেন। 1 লাখ টাকা আপনার প্যাসিভ ইনকাম হচ্ছে। এগেইন আমরা সেম জিনিস করবো, জাস্ট এইবার আমরা মাল্টিপ্লাই যখন করব তখন 25 দিয়ে মাল্টিপ্লাই না করে আমরা 50 দিয়ে মাল্টিপ্লাই করবো, এবং সেই ক্ষেত্রে আমার 1 লাখ টাকাকে 12 দিয়ে গুণ যখন আমি করেছিলাম 12 মাসের জন্য আমার হয়েছিল 12 লাখ টাকা, এবং 12 লাখ টাকাকে এবার আমরা যখন 50 দিয়ে গুণ দিব তখন আমার 6 কোটি টাকার একটা অ্যামাউন্ট আমরা পাবো। এবং এই মুহূর্তে ইকোনমির অবস্থা দেখে, পারিপার্শ্বিক অবস্থা দেখে, ইনফ্লেশনের অবস্থা দেখে, সব কিছু দেখে এই মুহূর্তে 2024 সালে মনে হচ্ছে আপনার কাছে যদি 6 কোটি টাকা থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে 1 লাখ টাকার লাইফস্টাইলের একটা লাইফ কাটাইতে পারবেন। এই মুহূর্তে এটা মনে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাইতে পারে। আপনারা দেখেন 6 কোটি টাকা হলে কি হয়। বাই দ্য ওয়ে 25 এবং 50 এর যে ব্যাপারটা এটা আসছে তার কারণ ইন্টারন্যাশনালি একটা মুভমেন্ট আছে, যে মুভমেন্টটার নাম হলো ফায়ার মুভমেন্ট, FIRE, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি। ওই মুভমেন্টটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটু মডিফাই করে নিতে হচ্ছে, কারণ 25-এর রুলটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল না। আপনারা দেখতেই পারলেন যে বাংলাদেশের ইনফ্লেশনকেও আমরা বিট করতে পারতেছি না ওই 25-এর রুল দিয়ে। আমাদের ডাবল করে নিতে হচ্ছে, আমরা 50-এ চলে যাচ্ছি। 50-এ যদি আমি যাই, আমার যদি 6 কোটি টাকা থাকে আমার ব্যাংকে, সেই ক্ষেত্রে আমি ওই 6 কোটি টাকা দিয়ে কি করব? 6 কোটি টাকার মধ্যে সেম 50 লাখ টাকা আমি সঞ্চয়পত্রে ইনভেস্ট করতেছি, কারণ চাইলেও আমি বেশি করতে পারবো না, যেটা আমাকে প্রত্যেক মাসে 41,666 টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে। বাকি আমার যে পুরো টাকা আছে 5,50,000 টাকা, এই পুরোটা আসলে আমি ফিক্সড ডিপোজিট করে ফেলবো কোনো একটা রেপুটেড ব্যাংকে 5% ইন্টারেস্ট রেট ধরে। সেই ক্ষেত্রে আমার ইয়ারলি ইনকাম হবে, আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 27 লাখ টাকার মতো, বা আমার মাসে ইনকাম হবে 2,29,166 টাকা জাস্ট ইন্টারেস্ট থেকে। তো টোটাল আমার এই 6 কোটি টাকার ইন্টারেস্ট আসবে সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিট মিলায় 27 লাখ টাকার মতো, 2,70,833 টাকার মতো মাসে, এবং এই 2,70,833 টাকা জাস্ট ইনফ্লেশনকে বিট করে। তো 1 লাখ টাকার ভ্যালু আমার 20 বছর পরে যে হবে 2,65,000 টাকা। আজকে 1 লাখ টাকা আমি যা করতে পারতেছি 20 বছর পরে যে ওই সেম কাজটা করতে আমার লাগবে 2,65,000
65,000 টাকা। এই যে ইনভেস্টমেন্ট প্ল্যান, এই ইনভেস্টমেন্ট প্ল্যানে আমার মাসে আসবে 2,70,000 টাকা। তো 2,65,000 টাকার জীবন আমি 2,70,000 টাকা দিয়ে কাটাবো, আমার 5,000 টাকার মতো এক্সট্রা থাকবে, খুব আহামরি এক্সট্রা না। তো আপনারা বুঝতে পারতেছেন যে ভয়ঙ্কর ব্যাপারটা কি। 6 কোটি টাকাও যদি আপনার ব্যাংকে থাকে এবং আপনি যদি বাংলাদেশের ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট রাউটের মধ্যে দিয়ে যান, আপনি বেয়ারলি ব্রেক ইভেন, আপনার মাত্র 5,000 টাকা এক্সট্রা থাকবে আপনি যদি একদম ট্র্যাডিশনাল এই পুরা আমাদের ইনভেস্টমেন্ট সিস্টেমের ভিতর দিয়ে যান। সলিউশনটা তাহলে কি? সলিউশন দুইটা। এক নম্বর সলিউশন হলো 6 কোটি টাকা বা এর অধিক আপনার লাগবে ইনভেস্টেড। এই টাকা কিন্তু আপনি আপনার জীবনে ব্যবহার করতেছেন না। আপনি একটা গাড়ি কিনবেন, এখান থেকে 50 লাখ টাকা নিয়ে নিলেন, এরকম না। এই 6 কোটি টাকা আপনার আইডল লাগবে, যার পুরাটাই আপনি ইনভেস্ট করে রাখবেন এবং এই ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে আপনার জীবন চলবে। প্রিন্সিপালে আপনি কখনোই হাত দিবেন না আপনার শেষ বয়স আসার আগ পর্যন্ত। রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হলো 6 কোটি টাকার জায়গায় আপনি যত বেশি এই অঙ্কটা বাড়াইতে পারবেন তত আপনার জীবন কমফোর্টেবল হবে। 6 কোটি টাকার জায়গায় যদি আপনি 12 কোটি আয় করতে পারেন, 12 কোটি যদি আপনার লিকুইড আইডল অ্যাসেট হিসেবে থাকে, ইন লিকুইড ক্যাশ, নট লাইক আপনার স্টক মার্কেট আছে এরকম না বা বাড়ির মধ্যে আছে এরকম না, লিকুইড ক্যাশ হিসেবে যদি আপনার 12 কোটি টাকা থেকে থাকে, আপনি খুব কমফোর্টেবলি 2 লাখ টাকা পার মান্থের একটা জীবন বাংলাদেশে কাটাইতে পারবেন অ্যাজ আ রিটায়ার্ড সিটিজেন। এবং এটা আপনি বাড়াইতে পারেন না। 12 কোটির জায়গায় যদি আপনার 24 কোটি থাকে তাহলে আপনি 4 লাখ টাকার একটা কমফোর্টেবল লাইফ কাটাইতে পারবেন। আপনার যদি 48 কোটি থাকে তাহলে 8 লাখ। আপনারা বুঝতে পারতেছেন যে আপনার উইক নিয়ম অঙ্ক আগাইতে পারেন। এই দুটো হলো আপনার অপশন। একটা থার্ড অপশন আছে যেটা একটু রিস্কি। সেটা হলো আমরা জানি গোল্ড আমাদের 50%-এর মতো রিটার্ন দিচ্ছে। যদি আমরা 10 বছরের হিসাব করি, সেফলি বলা যায় গোল্ড আমাকে 50%-এর মতো রিটার্ন দিবে। আমরা জানি অ্যাপার্টমেন্ট বলি বা ল্যান্ড বলি সবই আমাকে 50 থেকে 100%-এর মতো রিটার্ন দিবে। আজকে যদি আমি 1 কোটি টাকার একটা জমি কিনি, চান্স খুব বেশি যে 10 বছরের মধ্যে ওই জমির দাম 2 কোটি টাকা হয়ে যাবে, 100%-এর মতো রিটার্ন আমি পাবো। এগুলো সবই কিন্তু হাইপোথিসিস। এমনও হইতে পারে যে ওই জমির ভিতরে খুব জটিল একটা সমস্যা হয়েছে, ওই 1 কোটি টাকার জমি 0 টাকা হয়ে গেছে। আমি জাস্ট কমন সিনারিও বলতেছি, এক্সেপশন কিন্তু এক্সাম্পল হিসেবে আমরা ব্যবহার করতেছি না। কোনো কিছুই এমন নাই যেটা আমাকে 100%-এরও বেশি রিটার্ন দিচ্ছে। গোল্ড, অ্যাপার্টমেন্ট, জমি, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, এফডিআর, অমুক তমুক, এমন কিছুই নেই যেটা আমাকে 100%-এর বেশি রিটার্ন দিচ্ছে। তার মানে হইলো আমি 100 টাকা দিচ্ছি, সে আমাকে 200 টাকার বেশি ফেরত দিচ্ছে, এরকম কিছুই নাই। এরকম একমাত্র অপশন হলো আপনার হাতে, যদি আপনার বয়স কম হয়, স্পেশালি যদি আপনার বয়স 22 থেকে 30 এই ব্র্যাকেটের ভিতরে থাকে, একটা সাইড হাসেল বা একটা বিজনেস টাইপ কিছু শুরু করা যায় নাকি দেখতে। কারণ বিজনেস এমন একটা জিনিস যেখানে আপনি 100 টাকার কোনো কিছুতে ইনভেস্ট করলে ওইটা 200 টাকার বেশি হয়ে ফেরত আসার চান্স অনেক বেশি। সো 100%-এর অধিক রিটার্ন দেওয়ার চান্স আসলে অনেক বেশি। একই সময়ে ওই 100 টাকাও চলে যাওয়ার চান্স অনেক বেশি। তো রিস্ক এবং রিওয়ার্ডের একটা ব্যাপার আছে যেটা আপনার মাথায় রাখতে হবে। আমি জানি এই ভিডিওটা একটু জটিল, আমি চেষ্টা করেছি সহজ করে বুঝাইতে, বাট আমার ধারণা তারপরেও অনেক জটিল হয়ে গেছে। বাট আমি আপনাদের একটু ক্ল্যারিটি দিতে চেয়েছিলাম যে অনেকেই বলে যে ভাই আমি রিটায়ারমেন্টে যেতে চাই, আমি দুনিয়া ঘুরতে চাই, আমি আর এত কাজকর্ম করতে চাই না, আমি অফিসে সারাদিন কাজ করে আমার ভালো লাগে না। আমার আসলে পুরো প্ল্যানটা কিরকম হওয়া উচিত? আপনার পুরো প্ল্যানটা এক্স্যাক্টলি এরকম হওয়া উচিত। এবং এই প্ল্যানে যদি আপনি আসতে না পারেন, যদি আপনার কাছে একটা ক্লিয়ার রাস্তা না থাকে যেই রাস্তায় আপনি 6 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবেন আইডল মানি হিসেবে আপনার ব্যাংকে, সেই ক্ষেত্রে আপনি যাই করতেছেন ওইটা আপনাকে কখনো রিটায়ারমেন্ট দিবে না। আপনি যদি এমন কিছু করে থাকেন আপনার জীবনে এই মুহূর্তে যেটা আপনাকে একটা ক্লিয়ার রাস্তা দেখাচ্ছে না যে এই কাজটা যদি আমি করতে থাকি তাহলে এক সময় যে আমার বয়স যখন 40 হবে তখন আমার ব্যাংকে 6 কোটি টাকা থাকবে, এই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে আপনি যা করতেছেন ওইটা আপনাকে খুব ক্লিয়ার কোনো রিটায়ারমেন্ট দিবে বলে আমার মনে হয় না। এটা বোঝানোর জন্যই আমি এই অঙ্কগুলো ব্যবহার করলাম। ভালো থাকেন সবাই। এইরকম অ্যানালাইসিস টাইপ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমি আরও কয়েকটা অ্যানালাইসিস টাইপ ভিডিও করার চেষ্টা করব, স্পেশালি বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট নিয়ে। সো গোল্ড ভার্সেস ক্রিপ্টো ভার্সেস জমি ইত্যাদি এই ইনভেস্টমেন্টগুলো নিয়ে আমার যেহেতু ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে, আমি ব্যক্তিগতভাবে প্রায় সব কিছুতে ইনভেস্ট করেছি, তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। প্লাস আমি আপনাদেরও জানাতে পারবো যে এগুলো ইনভেস্ট করাটা আদৌ ওয়ার্থ ইট নাকি। বেশিরভাগ সময় দূরের থেকে অনেক এক্সাইটিং মনে হয়, বাট আসলে অত এক্সাইটিং না। এক্সেলের মধ্যে যখন আমরা নিয়ে আসি তখন খুব ক্লিয়ারলি বোঝা যায় যে কি দিয়ে আসলে কি করা সম্ভব। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার কথা হবে পরের কোনো একটা ভিডিওতে। তারা